যদি একা হেঁটে যাও নির্জন পথে, পেছনে তাকিয়ে অদৃশ্য কেউ, বেদান্ত অসুরের মৃত্যুর ঢেউ। হয় না চঞ্চল কেঁপে ওঠে অন্তর, গোপনীয় অপরাধ কালো জাদু মন্তর। আলোর মুখোশে খুনে করছে কি পাশে, ঘৃণায় করেছে খুন নাকি ভালোবেসে। সত্যি মিথ্যা যেন লাগে ধোঁয়াশা, আচ্ছা রহস্যে খেলে কুয়াশা। কুয়াশা brought to you by Igloo Ice Cream. বাড়িটার নাম রংধনু। লোহার গেইটে 7 রঙে একটা রংধনু আছে, তবে তার অনেকখানি ঢাকা পড়ে গেছে উপরের বড় সড়ো একটা সাইনবোর্ডে। সাইনবোর্ডটা নাচের স্কুল ঘুঙুরের। এই স্কুলে নাচের পাশাপাশি গান, কবিতা, ছবি আঁকা, বাদ্যযন্ত্র এবং সুন্দর হাতের লেখা সবই শেখানো হয়। এবারে নিচতলার পুরোটা নাচের স্কুলের। ও গেইটের পাশে আরো একটা সাইনবোর্ড আছে। সেই সাইনবোর্ডটি লোহার রংধনুর অনেকখানি ঢেকে ঝুলে আছে। তাতে লেখা কুকুর হইতে সাবধান। যদিও এ বাড়িতে কোনো কুকুর নেই, তারপরে সাইনবোর্ডটি কেন ঝুলানো তা নিয়ে ভাড়াটিয়াদের কোনো মাথা ব্যথা নেই। বাড়ির মালিক সাইদুর রহমান পরিবার সহ অস্ট্রেলিয়াতে থাকেন। এ বাড়ির দোতলায় থাকেন তার শ্যালক লতিফুল ইসলাম। তিনিই বাড়িটা মেইনটেইন করেন। গেটে, লিফটে সিসি ক্যামেরা আছে, অথচ মেইন গেটের ছোট্ট দরজাটার ঘোরানো লকটা নষ্ট হয়েছে অনেকদিন, সেটা ঠিক করা হচ্ছে না। কেউ কমপ্লেন করলে উনি হে হে করে হেসে বলেন এ বাড়িতে একটা মাছিও ঢুকতে ভয় পাবে, কারণ অস্ট্রেলিয়া বসে তার দুলাভাই 24 ঘন্টা সিসি ক্যামেরায় চোখ দিয়ে বসে থাকেন। নবনীতা আর মিরাজ এ বাড়ির 5 তলায় থাকে। মিরাজের প্রায় প্রতি মাসেই ঢাকার বাইরে 2-1টা ট্যুর থাকে। বাইরের গেটের লক নষ্ট হলেও সমস্যা নেই, ভেতরের কোলাপসিবল গেটে 8টা তালা দেয়া হয়। সেই 8 তলার ভরসায় মিরাজ ট্যুরে গেলেও স্বস্তিতেই থাকে। আর সিসি ক্যামেরা তো আছেই। হ্যালো, হ্যাঁ বলো, কি করছো? এই তো আমি রওনা হচ্ছি। ফ্যাক্টরি থেকে গাড়ি চলে এসেছে, এখনই বেরোবো। লতিফ সাহেব তো মাঝে মাঝেই কলাপসিবল গেটের তালা না দিয়ে মোড়ের বাবুলের দোকানে বসে আড্ডা দেয়। ওখান থেকে বাড়ির গেটে নজর রাখা যায়। শুয়ে পড়ো। খেয়েছো তুমি? আমি কি বাচ্চা মেয়ে? অত টেনশন করছো যে? তুমি ভালোভাবে ঘুরে এসো। কবে ফিরতে পারবে অফিস বলেছে কিছু? 3 দিনও হতে পারে, আবার 5 দিনও। কাজের উপর ডিপেন্ড করছে বুঝলে। আবার এমনও হতে পারে যে 2 ঘন্টা পর কলিং বেল দিচ্ছি। সত্যি? তেমন পসিবিলিটি আছে নাকি? ইস, সেবার যে কি সারপ্রাইজ হয়েছিলাম। আচ্ছা আচ্ছা ছাড়ছি, গাড়ি হর্ন দিচ্ছে। আরে মিরাজ সত্যি সত্যি চলে এলো নাকি? আসছি। প্লিজ প্লিজ আমাকে বাঁচান, আমাকে হেল্প করুন। আমাকে কিছু খারাপ লোক ধাওয়া করেছে, এক্ষুনি এসে পড়বে। কি আশ্চর্য, আপনি এভাবে জোর করে ভেতরে ঢুকে পড়লেন কেন? বেরিয়ে যান, যান বলছি। আপনি নিচে দোতলায় যান, ওখানে বাড়িওয়ালা আছে, উনি আপনাকে হেল্প করতে পারেন। আমার হাতে অত সময় নেই। ওরা দেখেছে আমি এখানে ঢুকেছি, ওই তো ওদের পায়ের আওয়াজ। এ কি, আপনি দরজা বন্ধ করলেন কেন? আপনার পায়ে পড়ি, আমাকে কিছুক্ষণের জন্য লুকিয়ে রাখুন, আমি চলে যাব, সত্যি বলছি। আপনি এত রাতে কিভাবে বাড়ির ভেতরে ঢুকলেন? আশ্চর্য। কে কে আপনারা এভাবে কেন বেল বাজাচ্ছেন? আপনার ফ্ল্যাটে কেউ একজন ঢুকেছে, সে ফাঁসি আসামি। আমরা ওকে ধরতে এসেছি, দরজাটা খুলুন। কি আশ্চর্য, মাঝরাতে আপনি বললে আমি দরজা খুলবো নাকি? এখানে কেউ আসেনি, আপনারা ভুল ইনফরমেশন পেয়েছেন। দেখুন ম্যাডাম, আপনি বিপদে পড়তে পারেন, দরজাটা খুলুন, আমরা পুলিশের লোক। আপনারা পুলিশ বাড়ি যাই হন, আমি দরজা খুলবো না। আপনারা বলছেন পুলিশের লোক, অথচ ডোর হলে তো দিব্যি দেখা যাচ্ছে গায়ে কোনো পুলিশের ইউনিফর্ম নেই। ঠিক আছে, দরজা খুলতে হবে না, আমরা আপনাকে বাইরে থেকে আটকে দিয়ে যাচ্ছি। থানা থেকে পুলিশ ফোর্স নিয়ে এসে দরজা খুলবো। আরে এ কি করছেন? দরজা খুলবেন না। ফাঁসির আসামিকে লুকিয়ে রাখার অপরাধে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখানে কোনো
ফাঁসির আসামি আসেনি। তাহলে গেল কোথায়? ছাদে? দরজাটা বাইরে থেকে আটকে দে, তারপর দেখছি। এখন কি করব আমি? দরজাটা কি খোলা উচিত ছিল? না না, ওদের দেখেই বোঝা যাচ্ছিল বাজে লোক। লোকগুলো চলে গেছে, কিন্তু দরজা যে বাইরে থেকে বন্ধ করে দিয়ে গেছে। মিরাজকে ফোন দিব, কিন্তু মিরাজ তো আসতে পারবে না। ইস, কেন যে আমি ডোর হলে না দেখেই পট করে দরজাটা খুলে ফেললাম। আচ্ছা, লোকটা গেল কোথায়? এই যে শুনছেন, ওরা চলে গেছে, এখন আপনিও চলে যান। আরে, হাওয়া হয়ে গেল নাকি? হ্যালো, শুনছেন? গেল কোথায় লোকটা? আবার পালিয়েছে? কোন দিক দিয়ে? রান্নাঘর ছাড়া তো পালানো সম্ভব না। আশ্চর্য, কোথাও নেই। লোকটা কি ভূত নাকি? মিরাজকে ফোন দিয়ে বলবো? না থাক, অযথা দূর থেকে টেনশন করবে। তার ফিরে এলে সিচুয়েশনটা বুঝিয়ে বলবো। সত্যি সত্যি ওরা পুলিশের লোক নয় তো? চেহারা দেখে কি বোঝা যায় নাকি সব? হলে হবে, যা সত্যি আমি তাই বলবো। লতিফ সাহেবকে একটা ফোন দিই। না, ওই ব্যাটার গাফিলতির জন্য আজ এই ঘটনা। মিরাজ আসুক। কোথায় ওই লোকটা? উফ, লতিফকে ডাকবো, ডাকলে আবার হইচই করে পুরো বাড়ি মাথায় তুলবে। সরি আপা, আসলে খেয়াল করিনি, গ্লাসটা ভেঙে ফেললাম, সরি। এ কি, আপনি ডাইনিং টেবিলের নিচে কি করছেন? আমি এতক্ষণ ধরে আপনার খোঁজ করছি, দেখছেন না? বিপদের সময় মাথা কাজ করে না, তাড়াহুড়ায় টেবিলের নিচে চলে এসেছি। আসলে প্রচন্ড ভয়ে আমি। ওরা চলে গেছে, আপনি এবার চলে যান। আমি এক গ্লাস পানি খাবো, প্লিজ। আমাকে আজকের রাতটা আপনার বাসায় থাকতে দিন। আমি সকাল হলেই চলে যাব, ওরা বেরুলেই আমাকে মেরে ফেলবে, আমি জানি। কি বলছেন আপনি, পাগলের প্রলাপ? দেখুন, আপনাকে আমি কোনোভাবে রাতে এখানে থাকতে দিতে পারবো না, এটা সম্ভব না। তাছাড়া আমার হাজবেন্ড বাসায় নেই। দেখুন, কেউ তো জানবে না, মানুষের জীবনের মূল্য কি আপনার কাছে নেই? আমি আপনার হাজবেন্ডের সঙ্গে কথা বলবো। আমি যদি আপনার ভাই হতাম, তাহলে আপনি আমাকে এভাবে বিপদের মুখে ঠেলে দিতে পারতেন? আপনি এত কথা কেন বলছেন? বললাম তো পসিবল না। ওরা তো দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে গেছে। আমি বাড়িওয়ালাকে ফোন দিচ্ছি। আমাকে যদি আপনি বের করেই দেবেন, তবে বাড়িওয়ালাকে আর অযথা বিষয়টা জানাবেন না প্লিজ। আপনার তো ভীষণ সাহস। আপনি সত্যি সত্যি ফাঁসির আসামি নাকি? যদি বলি না, তবে কি আজ রাতটার জন্য আমাকে সাহায্য করবেন? দেখুন, আপনাকে আমি সাহায্য করতে পারছি না এই মুহূর্তে। মিরাজ বাসায় থাকলে পরিস্থিতিটা অন্যরকম হতো, কিন্তু আমি ফাঁসির আসামি, তবে আইনের চোখে নয়। যারা আমাকে খুঁজছে ওদের চোখে। বিশ্বাস করুন, আমি নির্দোষ, আমি বাঁচতে চাই। আমাকে পেলে ওরা ফাঁসিতে ঝুলিয়ে মারবে। আপনি এবার আসুন প্লিজ। যদি না যাই? হোয়াট? হাউ ডিয়ার ইউ আর! মধ্যরাতে একজন মহিলার সম্মানের চেয়ে আমার কাছে আমার জীবনের মূল্য বেশি। এই মুহূর্তে আমার এটাই মনে হচ্ছে। আমি এক্ষুনি পুলিশকে ফোন দিব। আপনি আরো ঝামেলায় পড়বেন। আপনি কি আমাকে ব্ল্যাকমেইল করছেন? প্লিজ ম্যাডাম, আমাকে। এক্ষুনি বেরিয়ে যাবেন আপনি। আমাকে মেরে ফেললেও আপনি এখানে থাকতে পারবেন না, চারদিকে সিসি ক্যামেরা আছে। আচ্ছা ঠিক আছে, আমাকে বের হবার পথটা দেখিয়ে দিন। আমার রান্নাঘরে বারান্দা দিয়ে বেরোনোর পথ আছে। আমাকে একটা কাগজ আর কলম দেয়া যাবে? আমার ঠিকানাটা লিখে দিতাম। কিছু যদি হয়ে যায়, লাশটা অন্তত বাড়ি পৌঁছে যাবে। না, আপনি দয়া করে বের হন। অযথা সময় কেন নষ্ট করছেন আপনি? আমি একবার ওয়াশরুমে যেতে চাই। আপনি কি চাইছেন বলেন তো? কথা বাড়িয়ে রাতটা এখানে থেকে যেতে? দেখুন, আমি মানুষটা খারাপ না, এটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনার গলায় ছুরি ধরে এখানে থাকতে পারতাম, কিন্তু। জাস্ট শাট আপ, গো এন্ড গেট লস্ট। দেখুন, এখান থেকে বের হলে আমি মারা পড়বো। ওয়াশরুমটা ইউজ করতে দিন প্লিজ। আপনি যে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে বসে থাকবেন না, তার গ্যারান্টি আছে? দেখুন, আমি ভদ্রঘরের মেয়ে, আমাকে প্লিজ আপনি বিপদে ফেলবেন না, প্লিজ।
আমি এত বোকা কেন? লোকটা এতক্ষণ পানি ছেড়ে দিয়ে ওয়াশরুমে করছেটা কি? ধুৎ, কেন যে অন্যের কথা আমি গাধার মতো গলে যাই। কি করব, নক করব? ওয়াশরুমের দরজা নক করা তো চরম অভদ্রতা। আর কোভিড মেয়ে, এখন অভদ্রতার হিসাব করলে হবে না। শুনছেন? শুনছেন আপনি? আমি আপনাকে বিশ্বাস করেছি আর আপনি আমাকে ফাঁসাতে চাইছেন। শুনছেন? আপনি এখন বের না হলে আমি সত্যি সত্যি পুলিশে ফোন দিব। হ্যাঁ, এ কি? দরজা তো লক। ও মাই গড! অচেনা অজানা লোকটার লাশ নবনীতার ওয়াশরুমে পড়ে আছে। পাশে রক্তাক্ত ছুরি, হাতের রক কেটেছে বোধহয়। ওয়াশরুমে রক্তের বন্যা বইছে। কেন করলো এমন কাজ লোকটা? উফ, আর ভাবতে পারছি না কিছু নবনীতা। এবার কি করবে ও? কি হবে এবার? থানা, পুলিশ আর মিরাজ কি ভাববে? মধ্যরাতে অচেনা অজানা এক যুবক কেন নবনীতার ওয়াশরুমে? বাইরে থেকে কে বা কারা ওদের দুজনকে ভেতরে রেখে দরজাটা বন্ধ করেছে? হাজারটা প্রশ্নের চোরাগুলিতে নবনীতা ঘুরতে ঘুরতে ক্লান্ত। এদিকে মিরাজকে না জানিয়ে লতিফ সাহেবকে জানানোর প্রশ্নই আসে না। যাই হয়ে যাক, আগে পুরো ঘটনাটা মিরাজকে জানাতে হবে। ডায়াল করতে করতে ক্লান্ত নবনীতা ড্রয়িং রুমের ঠায় বসে আছে। ওর মাথা কাজ করছে না। মিরাজের ফোন বন্ধ, মেইন দরজা বাইরে থেকে বন্ধ। মাত্রাতিরিক্ত টেনশন মানুষকে ভয় নামক অনুভূতি থেকে মুক্তি দেয় হয়তো। অনেক ভেবে লতিফ সাহেবকেই ফোনটা দিল, কিন্তু ওই যে সাহায্যে সব কয়টা দরজায় কে যেন তালা দিয়েছে আজ। অসংখ্যবার রিং বাজার পরও উনি ফোনটা রিসিভ করলেন না। হয়তো সাইলেন্ট করে ঘুমোচ্ছেন। কখনো কখনো পরিস্থিতি তার জটিল খেলাটা মানুষকে দেখিয়ে দেয়। নবনীতা যেন সমস্ত জটিলতার বেড়া জালে নিজেকে অসহায়ের মতো ছুড়ে দিল। এছাড়া আর কি করবে ও? আচ্ছা, সকাল হতে আর কত বাকি? এবার কি হবে? জহুরা চলে এসছে, কি বলবো? ভাবি, ও ভাবি, বাইরে দিয়ে হেজবল কে লাগাইছে? আর বলিস না, ওই নিচতলায় নাচের স্কুলের কোনো দুষ্টু বাচ্চা হয়তো করেছে। অনেক সময় অযথা ওই যে লিফটে ওঠানামা করে না ওরা। দেন আপনার ঘরের পর্দা সব ভিজায় দেন। বাড়িওয়ালার বাসায় আজ কাম নাই। কেন? লতিফ ভাইয়ের শ্বশুর মারা গেছে। হেরা সব গ্রামে গেছে খুব সকালে, আসতে রাইত হইব। ভাবি ফোন দিছিল, ময়লার ঝুড়ি নিচে থুয়ে আসছে। লতিফ ভাইয়ের ফোন ভুলে বাসায় ফালাই গেছে। বিপদের সময় মাথা ঠিক থাকে? ও আচ্ছা, আজকে তোকে কিছু করতে হবে না, তোর ছুটি। আমার শরীরটা ভালো না তো, সারাত ঘুমাইনি, প্রচন্ড জ্বরও ছিল। এই জন্য তো চোখ মুখে এমন হয়ে রয়েছে। অহন কমছে? নাস্তা করছেন? দেন নাস্তাটা বানাই দিয়ে যাই। মাথায় পানি ঢালবেন? না না না, আমি এখন ঘুমোবো। না ঘুমোলে শরীর ঠিক হবে না। পরে কিছু খেয়ে নেব, তুই যা। ভয়ে অস্বস্তিতে নবনীতার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। আজ না হয় জহুরাকে বিষয়টা লুকিয়েছে, কিন্তু আগামীকাল কি করবে? কি হবে? ঘর থেকে বের হলেই তো সিসি ক্যামেরা। গত রাতেই পুলিশকে ফোন না দেওয়াটা কত বড় বোকামি ছিল এখন তো বুঝতে পারছি। এদিকে মিরাজ তো মনে হয় মঙ্গল গ্রহে পৌঁছে গেছে, নইলে ফোনে নেটওয়ার্ক কেন পাবে না? লতিফ সাহেব ফোন ধরতে পারেনি কেন সেটা জানা গেল, কিন্তু ওই লোকের লাশ নিয়ে নবনীতা এখন কি করবে? গত রাতটা ঘোরের মধ্যে কেটেছে, আর আজ সারা দিন যেমন তেমন। রাত 11টার লাশ ওয়াশরুমে ফেলে রেখে একা একা এই বাড়িতে থাকা কি সম্ভব? বাজে পরিস্থিতি মানুষকে নানাভাবে ঝালিয়ে নেয়, অনেকটা কামারের মতো। লোহা যত শক্তই হোক, কামারের আগুন দিতে বিভিন্ন শেপ পায়। ভয়টা যত তীব্রই হোক, পরিস্থিতি সামলে নিতে নবনীতাকে সাহসী হতেই হবে। বিপদের মধ্যে সাগর থেকে এখন তীরে কেন ফিরলাম না তাই নিয়ে আফসোস করে সময় নষ্ট করা যাবে না। নবনীতা ভেবে দেখলো একা একা ওই লাশ নিয়ে বাড়ির বাইরে যাওয়া বা পুলিশে ঝামেলা যাওয়া সম্ভব নয়। কাজে মিরাজ না আসা পর্যন্ত লাশটা বাড়িতেই রাখতে হবে। অনেক কষ্টে নবনীতা ওই অপরিচিত লোকটার লাশ টেনে গেস্ট রুমে নিয়ে এলো। তারপরে একটা চাদর দিয়ে ঢেকে এসি অন করে দিয়ে দরজাটা লক করলো। রক্ত টক্ত সব পরিষ্কার করলো। যেভাবেই হোক মিরাজ আসা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া নবনীতার হাতে আর কোনো অপশন নেই।
সারাক্ষণই ঈশ্বরের কাছে প্রার্থনা করছে মিরাজ যেন দ্রুত চলে আসে, নইলে আসন্ন বিপদের ভয়াবহতা ভাবা যাচ্ছে না। নবনীতার বাসায় কেউ এমন আসে না, কিন্তু জোহরাকে নিয়েই যত চিন্তা। জোহরার সামনে একদম স্বাভাবিক থাকার চেষ্টা করবে নবনীতা। ও ভাবি, গেস্ট রুমটা বন্ধ কে? ওই মিরাজের অফিসের কিছু মালপত্র এসছে, বলেছে লক করে রাখতে। ভালোই হয়েছে, একটা করে মুছতে হইব না। আমি তো পানি টেনশন করতেছি, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কারেন্ট থাকবো না। মাইক মাইরা দিছে তো, আমি চালাইয়া সব ঘর মুচ্ছা বাকি পানির কাম কইরা ড্রাম বইরা থুয়ে দিই নাকি? সারা রাত কারেন্ট থাকবে না বলিস কি? হ, কেন মাইক মারছে শুনেন নাই? লাইনে বলে কি গন্ডগোল হয়েছে। অন কথা কইতে পারবো না ভাবি, সব বাড়িতে পানি ধরতে হইব। ভাবি, এই বাথরুমে সাদা টাইলস এবং লাল লাল হয়ে আছে কে গো? ও আর বলিস না, ওই যে গতকাল আমার লাল ওড়নাটা ওটা ধুয়ে দিয়েছিলাম, যা রং উঠছিল না, এত পানি ঢাললাম তবুও টাইলস বোধহয় একটু লালচে হয়ে আছে, পরিষ্কার করতে হবে আবার। থাক, পানি আসলে পরে ধুমুনে। ভাবি একবার এখানে আসেন, দেখা যান একটা জিনিস। কি হয়েছে? কি? এইটা কি জিনিস ভাবি? ও এটা একটা কাফলিং, মানে ওই যে শার্টের হাতার বোতাম। পানি ডালছি আর কমরের চিপাই আসিল বোধহয়, কিন্তু দেখা তো মনে হইতেছে এটার মধ্যে রক্ত শুকায় লাগিয়ে রয়েছে। দেখেন ভাবি না, কার এই বোতাম? বায়ের শার্টে তো এমন বোতাম দেখি নাই কোনোদিন। ধুর, কি বলিস তুই? দে দে ওটা আমার হাতে দে, মিরাজেরই হবে। জোহরা সহজ সরল কথাগুলোতেই নবনীতা পুলিশ সার্চের গন্ধ পাচ্ছিল। খারাপ সময় যখন আসে তখন চারপাশ দিয়েই আসে। আজ সন্ধ্যা থেকে ইলেকট্রিসিটি থাকবে না, তার মানে এসি অফ, এ বাড়িতে জেনারেটর নেই। এদিকে আবার মিরাজকে ফোনে ট্রাই করতে করতে ওয়াশরুমে ঢুকেছিল, হঠাৎ পানির ড্রামে ধাক্কা খেয়ে মোবাইলটা একদম পানি ভর্তি বালতিতে। ব্যাস, আর কি বাকি ছিল? এবার মোবাইলটাও গেল। ঘরের কোনো চার্জারে চার্জ দেয়া নেই। জোহরা অবশ্য এক প্যাকেট মোম এনে দিয়ে গেছে। সন্ধ্যার অনেক আগে ইলেকট্রিসিটি চলে গেল। পুরো এলাকার অন্ধকার যেন এক হয়ে কোনো এক চোরা পথে নবনীতার বাড়িতে ঢুকে পড়েছে। সে অন্ধকারে সাদা মোমের রহস্যময় আলোর সাথে মিলেমিশে অন্য এক ভৌতিক পরিবেশের আবেশ ছড়াচ্ছে। ভূত বা ভয় যদি নাও থাকে, তবুও মানুষ এমন পরিবেশে থমকে যায়। নবনীতার ভীষণ ভয় লাগছে। বারবার বন্ধ ঘরের ওপাশে পড়ে থাকা অপরিচিত লাশটার কথা মনে আসছে। লাশটা যদি ভূত হয়ে উঠে আসে? নবনীতা জড়সড় হয়ে ওর বেডরুমে বসে আছে। বিছানা থেকে পা পর্যন্ত নামাতে পারছে না। মনে হচ্ছে পা নামালেই লাশটার পায়ে ঠান্ডা হাত রাখবে। উফ, কি ভয়ঙ্কর অনুভূতি! এমন শ্বাসরুদ্ধকর অবস্থায় সারাটা রাত কি করে কাটাবে নবনীতা? উফ, আমি পাগল হয়ে যাব। মিরাজ, কেন তুমি আসছো না? কেন ফোনটা বন্ধ তোমার? আচ্ছা, মিরাজের যদি ফিরতে 2 সপ্তাহ লাগে, তখন 2 সপ্তাহ ওই লাশ তো পচে। কি গ্লাস ভাঙলো কি করে? কি ওখানে? না, কেউ নেই। বিড়াল ভেঙেছে নিশ্চয়ই। হ্যাঁ, বিড়ালই হবে। মোমবাতিটা নিভে গেল কিভাবে? কি হচ্ছে? Oh God, save me! আমি আর নিতে পারছি না। অন্ধকারে কে হাঁটে? আমি বন্ধ ঘরে খুব গুমট লাগছে, তাই বেরিয়েছি। কে ওখানে? এক গ্লাস পানি হবে? পসিবল। কোনো আত্মা কোনোদিন কথা বলতে পারে না, মৃত মানুষ হাঁটতে পারে না। আমি ভয় পাচ্ছি। আমি কল্পনা করছি। কলিং বেল কিভাবে বাজছে এত রাতে? ইলেকট্রিসিটি তো নেই। না, আমি ভুল ভাবছি, আমি ভুল শুনছি, সব ভুল দেখছি। সব কল্পনা, সব মিথ্যে, সব কখনো বাস্তবে ঘটে না। দরজা ধাক্কা
আছে কে? বাড়িওয়ালা? কে? আরে আমি নবনী, দরজা খোলো, কতক্ষণ ধরে ধাক্কাচ্ছি। কে? মিরাজ? এটা কি অবস্থা বলো তো? পুরো এলাকা অন্ধকার, কি নাকি মারাত্মক প্রবলেম হয়েছে লাইনে, ইলেকট্রিসিটি 3 দিনেও আসবে না। মিরাজ, তুমি কেন এত দেরি করলে? আরেকটু হলে আমি তো ভয় মরেই যেতাম। এ কি নবনী, তুমি এভাবে বাচ্চাদের মতন কাঁদছো কেন? কি হয়েছে? ফোনটাও বন্ধ করে রেখেছো, এদিকে আমার কি অবস্থা। আমি ফোনটা হারিয়ে ফেলেছি, এই কাজের প্রেসারে তোমাকে বলা। মিরাজ, মিরাজ, ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে বলো তোমাকে? খুন। মানে? একজন অপরিচিত লোক মধ্যরাতে আমার বাসায় ঢুকে পড়েছিল, আমার কাছে হেল্প চাইলো। আমি বের হয়ে যেতে বললাম। লোকটা ওয়াশরুমে যাওয়ার কথা বলে ভেতরে ঢুকে ছুরি দিয়ে হাতের রক কেটে সুইসাইড করেছে। ছুরিটার কাছে ছিল, আমি জানতাম না। ছুরি সহ লাশটা আমি গেস্ট রুমে রেখে দিয়েছি। মিরাজ, কি বলছো এসব তুমি? তোমার মাথা ঠিক আছে? লোকটা বাড়িতে ঢুকলো কিভাবে? লতিফকে জানাওনি তুমি? আমাকে ফোন দিলে না কেন? সিচুয়েশনটা আমি এখন তোমাকে বোঝাতে পারছি না। আমি জানি না, কিচ্ছু জানি না। লাশটার একটা ব্যবস্থা করো প্লিজ। নবনী, তুমি আমার দিকে তাকাও, কান্না থামাও। যা বলছো তা কি সত্যি? সত্যি। আমি তো কিছুই বুঝতে পারছি না। অপরিচিত একজন লোক কেন আমার বাসায় আত্মহত্যা করবে? সত্যি করে বলো, লোকটাকে তুমি চিনতে? আমাকে সত্যিটা বলো নবনী, প্লিজ। না, আমি চিনি না। আচ্ছা, লোকটা তোমার সাথে কোনো অসভ্য আচরণ করেনি তো? আর তুমি না বুঝে মাথাটাতে আঘাত করেছো, আর তাতেই লোকটা মারা গেছে, এমন ঘটনা নয় তো? সত্যি বলো। আমি খুন করিনি মিরাজ। লোকটা কেন আত্মহত্যা করেছে সত্যি আমি জানি না, আর কেন সে আমার বাসায় এরকম করলো তাও জানি না। লোকটা কাগজ কলম চেয়েছিল ঠিকানা লেখার জন্য, আমি দেইনি। আমাকে উদ্ধার করেছো খুব। উফ, আমি কি করব আমি বুঝতে পারছি না। তুমি থানায় যাওনি কেন? তুমি বাসায় ছিলে না। অপরিচিত একটা লোক আমার ঘরে মধ্যরাতে মরে পড়ে আছে, এটা কতটা মুখরোচক গল্প হতো বুঝতে পারছো? এত বেশি বোঝো কেন তোমরা মেয়েরা? মুখরোচক গল্প কল্পনা করে লাশ নিয়ে ঘরে বসে আছো। স্ট্রেঞ্জ। চলো থানায় চলো। ওরা যদি সন্দেহ করে আমি খুনটা করেছি, তাছাড়া লাশটা 2 দিন ধরে আমার ঘরে, কেন এত দেরি করলাম কি বলবো তখন? আমি কিচ্ছু জানি না, সত্যিটা বলবে। চলো। আর আমাদের সম্মান? চুপ। সব পথ বন্ধ করে তুমি একটা লাশ নিয়ে দিব্যি ঘরে বসে আছো নবনীতা। তুমি কতটা ডেঞ্জারাস মেয়ে সেটা তুমি জানো? তুমি কেন দূরে গেলে? যদি না যেতে তাহলে। প্লিজ প্লিজ কান্না থামাও। তোমার ন্যাকা কান্না কোনো সমাধান দেবে না। আমাকে একটু ভাবতে দাও প্লিজ। আরে মিরাজ ভাই, কি ব্যাপার? আপনি ভর সন্ধ্যায় পানির ড্রাম নিয়ে যাচ্ছেন কই? সঙ্গে ভাবিও, কোনো সমস্যা? ইয়ে, আরে না না ভাই, ড্রামটাতে আপনার ভাবি পানি রেখেছিল, পানিতে খুব বাজে গন্ধ, হয়তো মেডিসিনের কোনো কাঁচামাল ছিল, হয়তো ওয়াশ করার পরও গন্ধটা যাচ্ছে না, তাই তাই ছেলেটাকে ফেরত দিচ্ছি। যে ছেলেটা আমাকে ড্রাম দেয় সে বললো চেঞ্জ করে দেবে, বুঝলেন? ও, তা আমি ধরবো? না 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 না, লোক ঠিক করা আছে, আপনাকে কষ্ট করতে হবে না ড্রামটা নিয়ে। আমি আর নবনী একটু বেরোবো তো, তাই একসাথেই যদি আর কি, বুঝতেই তো পারছেন। জান জান ভাই, 2 দিন কারেন্ট না থাকাতে সবাই কম বেশি পানির ড্রাম নিয়ে চোরাচুরি করতেছে। একটু অসুবিধা ভোগ না করলে সুবিধাটা পাবো কিভাবে বলেন? তা ঠিক। কিসের জানি একটা পচা গন্ধ আসতেছে। কি 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 জানি। Brought to you by Igloo Ice Cream, a world of great taste. আপনার যা প্রয়োজন তা চাইলেই হাতের কাছে পেয়ে যাবেন, তা কিন্তু নয়। সব ব্যবস্থা করতে তাই আরো 2টা দিন কেটে গেল। ততদিনে অপরিচিত লোকের লাশ পচে ফুলে আরো অপরিচিত হয়েছে। মিরাজের এক পুলিশ অফিসার বন্ধু আছে, বাধ্য হয়ে পুরো ঘটনাটা তাকেই জানালো ওরা। ঘটনা শুনে মনে হলো লোকটা আসন্ন মৃত্যুর ভয়ে এতটাই ঘাবড়ে গিয়েছিল যে ব্রেনও হয়তো কাজ করেনি। হয়তো সে ভেবেছিল অন্যের হাতে মরার চেয়ে নিজেকে শেষ করে দেওয়াটাই সমাধান। অবশ্য সত্যিটা আসলে কি তা কারোর পক্ষে আন্দাজে বলা সম্ভব না। লাশটা প্রাণীর ড্রামে করে আশুলিয়ার একটা জায়গায় ফেলে দেওয়া হলো।
তারপর ওই পুলিশ অফিসারটা কেস সাজিয়ে এই যাত্রায় মিরাজ নবনীতাকে পুলিশি হয়রানি থেকে মুক্তি দিল। কিন্তু টাকা পয়সা অবশ্য মিরাজ খরচ করলো, যাতে পচা লাশটার বন্ধ কেস ফাইল বন্ধই থাকে এবং অসংখ্য ধুলো পড়া সরকারি ফাইলের নিচে সারা জীবনের জন্য আটকে থাকে। অপরিচিত লাশটা নবনীতার ঘর থেকে বের হলো ঠিকই, কিন্তু নবনীতার মনের ঘরে যে ভয়টা ততদিনে বাসা বেঁধে পরিচিত হয়েছে অনেকখানি, সেটা ফেলে দেওয়ার কোনো ব্যবস্থা আছে কি? কে হাঁটে? এই মিরাজ, এই মিরাজ, ও মা গো, এটা কি? নবনী, কি হয়েছে? কি হয়েছে? ভয় পেয়েছো? মিরাজ, মিরাজ, আমার পাশে ওই লাশটা শুয়ে আছে, দেখো। ঠান্ডা একটা শরীর, পচা, আমার একটা লাগতে আমি ভয় পেয়ে গিয়েছি। তোমার পাশে লাশ না, আমি শুয়ে আছি নবনী। কতবার বলবো, এসব এসব তোমার মনের ভুল। মনের ভুলটাকে যত বিশ্বাস করবে ভয় তত গেড়ে বসবে। লাইটটা জ্বালাও। কই কই তোমার পচা লাশ? আমি সত্যি বলছি, আমি ঠান্ডা শরীরে স্পর্শ পেয়েছি। কে যেন হাঁটে আমার ঘরে। প্লিজ নবনী, আমাকে ঘুমোতে দাও। সারাদিন কাজ করে পরিশ্রম করে এসে রাতে যদি ঘুমটা না হয়, আমি আমি অফিসের কাজে মন দিতে পারি না। ভয় পেলে আমি কি করব? প্লিজ কাঁদবে না, যাও চোখে মুখে পানি দাও, লম্বা একটা শ্বাস নাও। তোমার ব্রেনে অক্সিজেন কমে গেছে, তারপর ঘুমাও। মিরাজ, মিরাজ! নবনী, এই নবনীতা, কি হয়েছে? দরজা খোলো। উফ, দরজাটা লাগালো কেন আবার? আমাকে পাগল করে ছাড়বে এই মেয়ে। নবনী! মিরাজ, মিরাজ, কমোডে ওই লোকটা বসে আছে, ওই দেখো কত রক্ত। দেখেছো, বাথরুমের ফ্লোর রক্তে ভেসে যাচ্ছে, বালতিতেও রক্ত। এখানে কিচ্ছু নেই, চলো চলো ঘরে চলো। পানি খাবে? জানো, ওই লাশটা আমার কাছে পানি খেতে চায়, কাগজ কলম চায়, ঠিকানা দিতে চেয়েছিল না। তুমি লাশটাকে কেন আসলে ফেলে আসলে মিরাজ? লোকটার পরিবার তো জানবেই না সে মারা গেছে। তোমার ভয়ের জন্য বাসা চেঞ্জ করলাম, ভাবলাম ওই বাসাটাতে ভয় বাস করছে। এখন তো দেখছি যেখানেই যাই তুমি ভয়টাকে সঙ্গে নিয়ে বেড়াবে। তোমার পুলিশ বন্ধুকে বলো না লোকটার ঠিকানা খুঁজে বের করুক। গাঁজা খেয়েছো নাকি? তা তুমি লাশকে কাগজ কলম কেন দিচ্ছ না? লাশের ভূতটাই তো তোমাকে ঠিকানা দেওয়ার জন্য অস্থির বোধ করছে। নবনী শোনো, তোমাকে এবার সত্যি সত্যি সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে। আমাকে তুমি পাগল ভাবছো? ইয়েস, হ্যাঁ ভাবছি। আমার তো মনে হয় ওই লোকটাকে তুমি খুন করেছো আর আমার কাছে সাধু সেজেছো। তাহলে এত ভয় কেন পাবে? কি বললে তুমি? ওই ঘটনার পর তুমি আমার সঙ্গে সব সময় খারাপ ব্যবহার করো। তুমি কি ভাবছো বলো তো? তোমার মনে কি চলছে মিরাজ? আমার মনের ভাবনা নিয়ে তোমাকে ভাবতে হবে না। দয়া করে আমাকে শান্তিতে রাত্রে ঘুমাতে দাও, আর কিচ্ছু চাই না আমি। তোমার লাশ ভূত এই নাটকটা রোজ রোজ আর নেওয়া যাচ্ছে না, জাস্ট নেওয়া যাচ্ছে না নবনী। বেশ বুঝতে পারছি কেন তুমি এভাবে কথা বলছো। হ্যাঁ, কি বুঝতে পারছো? কেন? ওয়াই? তুমি ভাবছো লোকটা আমাকে রেপ করেছে আর তাই আমি লোকটাকে খুন করেছি, তাই তো? হ্যাঁ, আমি তাই ভাবছি। হ্যাঁ, এতদিন বলনি কেন মিরাজ? তুমি এটা কিভাবে বিশ্বাস করলে? আমি তোমাকে একবার ওই কথা বলেছি? তুমি বলেছো, তুমি ভেবেছো। তোমার ভাবনা আমার উপর চাপিয়ে দিচ্ছ। সব কথা মুখে বলতে হয় না, মানুষের আচরণেও বোঝা যায়। রিয়েলি? স্যালিউট! ভূতের ভয় থেকে রেপ! কিভাবে পারো তোমরা মেয়েরা এত ভাবতে? নবনী, আই এম সরি। সরি বলছো কেন? তোমার মনের ভাবনাটা আমাকে জানানোর পূর্ণ অধিকার তোমার আছে। প্লিজ, আসলে গত রাতের বিষয়টা নিয়ে আমি কথাই বলতে চাইছি না। রাগের মাথায় তোমার সঙ্গে বাজে আচরণ করে ফেলেছি। রাগের সময় মানুষ সত্যিটা বলে ফেলে। এই প্রসঙ্গটা পাল্টানো যায় না প্লিজ। তুমি কি সত্যি বিশ্বাস করো আমাকে? মানে? হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি স্যার। না না স্যার, কোনো প্রবলেম হবে না। আমি ফাইলটা আজই রেডি করে ফেলবো। অফকোর্স স্যার, নো প্রবলেম। জি স্যার। আজ রাতেই? না স্যার, সমস্যা নেই। ওকে স্যার, ওকে। নবনী, আমাকে আজ রাতেই ঢাকার বাইরে যেতে হবে। কি করি বলো তো? কেন যাবে? তোমার জবে তো সবসময় ট্যুর থাকে, এ আর নতুন কি? না মানে
তোমাকে একা রেখে যেতে ভরসা পাচ্ছি না। তুমি তো একা থাকতে পারবে না। বসকে তো নাও করতে পারলাম না। মানে চাকরির ডিসক্রেডিট, বোঝো না? আমাকে অত বোঝাতে হবে না, তুমি যাও, কোনো প্রবলেম হবে না। ইয়েস, বুদ্ধি পেয়েছি। শোনো, ওই যে বড় পুকুর মেয়ে শিলাকে বলি 2-3টা দিন আমাদের বাসায় এসে বেরিয়ে যাক, নাকি? কেন পাহারাদার রেখে যাচ্ছ, যাতে আবার কোনো অপরিচিত লোক এসে তোমার বউকে রেপ করে যেতে না পারে? ছি নবনী, তোমার তোমার মন এত নোংরা কেন? তুমি সারাক্ষণ আমাকে নোংরা ভেবে ভেতরে ভেতরে ঘেন্না করছো, আর আমি মুখে বলতে পারবো না? আমি তোমাকে নোংরা ভাবছি না নবনী, তোমার কথা আমি বিশ্বাস করি এবং করেছি। তাহলে পাহারাদার ডাকছো কেন? তুমি সিক হয়ে গেছো, এই জন্য তোমার ভাবনা চিন্তা সব নষ্ট হয়ে যাচ্ছে। আমি শুধু তোমার অহেতুক ভয়টার কথা ভেবে বলেছি, আর কিচ্ছু না। হ্যাঁ, আমি সিক, আমার চিন্তা ভাবনা নষ্ট, আর আমার শরীরও নষ্ট, তাই তো? বলো, এটা বলতে পারছো না? জাস্ট স্টপ ইট। অজানা আগন্তুকের অপমৃত্যুর অশরীরী বিষ যেন নবনীতার সংসারে ছড়িয়ে পড়েছে। মিরাজ কি সত্যি তবে নবনীতাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে? নইলে নবনীতার ভয়টাকে ছাপিয়ে মিরাজের বিরক্তিটাই কেন বারবার চোখে পড়ছে? নবনীতা বুঝতে পারছে না। নবনীতার কোনো দোষ নেই, ছিল না সেদিন। নিয়তির এমন খামখেয়ালিপনায় নবনীতাই কেন হোঁচট খেল ও তাও জানে না। তবে কি একজন মৃত্যু পথযাত্রীকে সে রাতে সাহায্য করতে না চাওয়াটাই মস্ত বড় ভুল ছিল? পুরনো ভুলের হিসেব নিকেশের অমিল ছেড়ে নবনীতা ভাবছে আজও কি ভুল করলো একা একা থাকতে চেয়ে? খুব তো বাহাদুরি করে শিলার আশাটা আটকে দিলাম, এবার একা একা তো ঘুমোতেই পারবো না। মিরাজ কি যে একটা চাকরি করে, প্রত্যেকটা মাসেই ট্যুর। কি বাথরুমে পানি ঢালছে কে? ওই লাশটা না, আজ ভয় পেলে চলবে না, ভয়টাকে জয় করতেই হবে। হ্যাঁ, আমি আজ দেখবো আমার কল্পনার ভূত আমার সঙ্গে কি কি করে। কি কে কে আপনি? আমি দেখছিস না কত রক্ত এখানে? সব আমার শরীরে রক্ত পরিষ্কার করছি, ফ্লোরটা রক্তে ভেসে যাচ্ছে। আপনি আপনি বারবার কেন আসেন আমার কল্পনায়? আমার কি দোষ? আমি তো আপনাকে মারিনি, আপনি নিজে সুইসাইড করেছেন। তোর জন্য আমাকে মরতে হয়েছে। কেন একটা রাত আমাকে থাকতে দিলি না তুই? এখন কি করবি? আর কোনোদিন তুই আমার আত্মাকে তাড়াতে পারবি না। আপনার ঠিকানাটা দিন, আমি আপনার পরিবারের সাথে কথা বলবো। আমার ঠিকানা? আমার ঠিকানা এখন তোর মাথার ভেতর। তুই যেখানেই যাবি সেখানেই আমি যাব। তোর মুক্তি নেই, তোর মুক্তি নেই। মুক্তি আছে, আমি তোর আত্মাকে এবার মারবো, সত্যি সত্যি খুন করবো। এবারে ট্যুরে আসার পর মিরাজ ঘন ঘন নবনীতার সঙ্গে ফোনে কথা বলছে, কিন্তু হঠাৎ করে গত 2 দিন ধরে নবনীতা ফোন ধরছে না। অসংখ্য বার রিং হচ্ছে, তবুও না। মনের ভেতর বাজে চিন্তা আসছে। আবার ভাবছে ফোনটা হারিয়ে যায়নি তো। কোনো মতে কাজ শেষ করে চিটাগং থেকে ফ্লাইট ধরে দ্রুত ঢাকায় ফিরল মিরাজ। অসংখ্য বার কলিং বেল দেওয়ার পরও দরজা খুলল না। দরজাটা ভাঙতে হলো। ভেতরে সবকিছু ঠিকঠাক, শুধু নবনীতা নেই। বাথরুমের পানি ভর্তি বালতিতে ওর মাথার ঘাড় অদ্ভুতভাবে ভেসে আছে। ভয়ঙ্কর একটা অবয়ব পেয়েছে নবনীতার মৃত শরীর। শরীর ফুলে উঠেছে, সেই সঙ্গে পানিতে ডুবে থাকা মুখটাও বিভৎস রূপ নিয়েছে। বিভৎস রূপে যেন ওইটুকু পানির গভীরে কি খুঁজছে। ভেজা চুল কোনো আনাড়ি হাতের আঁকা গাছের মতো মৃতের মুখের উপর নিশ্চিতে ভাসছে। আশ্চর্য, কি অদ্ভুত মৃত্যু! একই লোকে তবে ভৌতিক মৃত্যু বলে? কিভাবে মারা গেল নবনীতা?
তা মিরাজ জানতে পারল না। এটা কি আত্মহত্যা নাকি কোনো অশরীর উপস্থিতি বোঝানোর নমুনা? কোনটা? মিরাজ তো অশরীরী আত্মা, ভূত, প্রেত এসব বিশ্বাস করে না। নবনীতা কি ভয়ে পানি ভর্তি বালতিতে পড়ে গেছিল, জ্ঞান হারিয়েছিল, কিংবা স্ট্রোক করেছিল? যাই ঘটুক, সে সময় নিজেকেই দায় মনে হচ্ছে মিরাজের। কেন মেয়েটাকে একা রেখে গেল সে? আসলে ভেতরে ভেতরে মিরাজ যে নবনীতাকে সন্দেহ করছিল সেটা নবনীতা টের পাচ্ছিল। তবে কি অভিমান নিয়ে নবনীতা আত্মহত্যা করল? এত বীভৎস মৃত্যু কেন বেছে নিল মেয়েটা? জাগতিক সবকিছু শান্ত হলো ঠিকই, কিন্তু অজাগতিক কিছু যেন মিরাজকে অশান্ত করছে বারবার। কিন্তু কি সেটা? কে? আয়নার সামনে একটা ছায়া দৌড়ে গেল না? ধ্যাৎ, কি যাতা ভাবছি। নবনীতার মতো রোগ হলো নাকি? বাথরুমের কলটা সেদিন ঠিক করলাম, আবার পানি পড়ছে। এই বাড়ির সবকিছুতে সমস্যা। আর কত বাসা পাল্টাবো আমি? আম টায়ার্ড। কি ওয়াশরুমের ভিতরে কে গান গায়? আরে, দরজাটা তো ভেতর থেকে লকড। ভেতরে কে? মিরাজ, তোয়ালেটা দাও তো। কি নবনীতা? কই, কেউ নেই তো। আমার সঙ্গে তাহলে কথা বললো কে? ইটস হ্যালুসিনেশন। আমার হ্যালুসিনেশন হচ্ছে। ইট মাস্ট বি হ্যালুসিনেশন। এ কি, পানি চাইলে যে? কি বিভৎস ব্যাপার! এসব কি হচ্ছে? আমি কি তাহলে নবনীতার ভূতকে দেখছি? না না, আই নিড স্লিপ। একটা ফ্রেশ ঘুম দরকার। ঘুমালে সব ঠিক হয়ে যাবে। স্লিপিং পিল কি আছে ঘরে? এত নয়েজ কিসের? বাজে কটা এখন? ভোর হয়ে গেল নাকি? 3:30। আজকাল ঘুমের ওষুধেও 6 ঘন্টা ঘুম হয় না। মুখ হাত ধুয়ে একটা সিগারেট ধরাবো। মাথাটা ভোঁতা লাগছে। কে? আমি? এত চমকে যাচ্ছ কেন? আমি তো ওয়াশরুমেই থাকি। এসো, তোমার মাথা গরম হয়ে গেছে, পানিতে ডুবিয়ে দিই। না, এটা হতে পারে না। ইউ আর ডেড। তুমি মরে গেছো। তুমি মরে গেছো। আগে শুধু রাতের বেলায় মিরাজ ভয় পেত, এখন দিনের বেলাও ভয় পায়। যখন তখন আয়নার সামনে দিয়ে নবনীতা দৌড়ে যায়, ওয়াশরুমে গোসল করে, শাওয়ারে ঝুলে থাকে, সারা বাড়িতে হাঁটাহাঁটি করে। মিরাজ কোনোদিনই বিশ্বাস করত না পৃথিবীতে অশরীরী বা আত্মা বলে কিছু আছে, কিন্তু নিজের সঙ্গে প্রতিনিয়ত যা ঘটছে তাতে আর অস্বীকার করার উপায় নেই। ডাক্তার দেখালো মিরাজ। যথারীতি ঘুমের আর নার্ভ ঠান্ডা করার হালকা কিছু ওষুধ প্রেসক্রাইব করলেন ভদ্রলোক। তাতে উৎপাত সপ্তাহখানে কমলো বোধহয়। তারপর আবার যে কিসে তাঁতির চরকার মতো নবনীতার অশরীরের ছায়ায় মায়ায় চক্রাকারে ঘুরছে মিরাজ। এর থেকে কি কোনো মুক্তি নেই? অবশেষে যা কোনোদিন ভাবেনি তাই করতে হলো। এক বাল্যবন্ধুর সাহায্যে শরীর বন্ধ করার তাবিজের খোঁজে এলো। এবার মিরাজ বুঝতে পারছে পৃথিবীতে বড় বড় ডাক্তার, সাইকিয়াট্রিস্টের পাশাপাশি এত ফকির, কবিরাজ, তান্ত্রিকে কেন দেশটায় ভরা। ভূতের ভয় এমন জিনিস যে চোখে দেখা ডাক্তারের প্রেসক্রিপশন এক মুহূর্তে ছুঁড়ে ফেলে। অদেখা তাবিজ কবজের প্রতি মানুষকে টেনে নেয়। আর সেই টানেই আজ মিরাজ আর বিদ্যুৎ শনির আখড়ায় যাচ্ছে। Brought to you by Igloo Ice Cream, a world of great taste. শোন, হাতিয়া যা চাইবে তাতে রাজি হয়ে যাবি। তোর সমস্যা তো জটিল,
তুই এমন ভাবে ব্রিফ করছিস কেন রে? হাদিয়ার পার্সেন্টেজ তুই পাবি নাকি? আচ্ছা যাই হোক, আর কত দূর, কোথায় যাচ্ছি আমরা? 2 ঘন্টা ধরে বাজে রাস্তার থ্যাতলানোতে কোমর তো আর নিতে পারছে না। তুই এত অস্থির হচ্ছিস কেন? এতটুকু ঝাঁকি তো সহ্য হচ্ছে না। ভূতে যখন থেতলে রেখে যাবে তখন। আর এইসব বড় বড় তান্ত্রিক সাধকরা একটু অন্তরালে থাকে, বুঝছিস? চট করে অত সহজে এদের পাওয়া যায় না, কষ্ট করে বোঝাতে হয়। ওনাদের ধরতে হলে আরামে লিফটে বোতাম চাপলে তরতর করে পৌঁছে যাবি তা না, ভাঙা রাস্তায় থ্যাতলানো খেয়ে তারপর পাবি। চুপ কর, ভাষণ থামা। যদি ওই ব্যাটার তাবিজে কাজ না হয় তোর খবর আছে। হবে না মানে? ওই লোক শক্ত ধাতু, তোর মুখ দেখে অতীত বর্তমান ভবিষ্যৎ সব বলে দেবে। আমার অতীত বর্তমান ভবিষ্যৎ বলতে হবে না রে ভাই, শুধু যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেই পরিস্থিতিটা উপলব্ধি করতে পারলেই আই এম হ্যাপি। রাখেন রাখেন ভাই, সামনে কাঁচা রাস্তা, অত দূর রিক্সা যাবে না। মানে কাঁচা রাস্তা মানে কি? উফ, মানে মাটির সরু রাস্তা এবং হাঁটতে হবে। চল। এই দাঁড়া, তুই আমাকে আগে বলিসনি কেন? ওই ব্যাটাকে ধরতে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে হবে। 7 সমুদ্র 13 নদী পাড়ি দেওয়ার চেয়েও তাবিজটা তোর জন্য বেশি জরুরি। বল জরুরি কিনা? চল। আর একটা বিরক্তিকর কথা বললে এবার আমি ফিরে যাব। মানুষের উপকার করতে এসে এত কথা, এত নালিশ আমি শুনতে পারবো না। এবার বুঝতে পেরেছি কেন শু না পরে স্যান্ডেল পরতে বলেছিলি না। থ্যাংক ইউ দোস্ত, হাট। এই নিন আমার তাবিজ, এর হাদিয়া মাত্র 500 টাকা। আপনি তো আমার প্রবলেমটা শুনলেনই না। শুনেছি, বিদ্যুৎ মহাশয় আমাকে ফোনে বলেছিলেন। আপনি ফোন ব্যবহার করেন? কেন, ফোন ব্যবহার করলে এমন মানে চমকে যাবার কি আছে আমি বুঝলাম না। না না, আসলে আপনার সঙ্গে আগে কথা না বলে, সমস্যার জটিলতা না জানিয়ে যে দেখা করা যায় না, এটা ওকে বলিনি। ও আচ্ছা, যান। এরপর যখন আসবেন আপনার স্ত্রীর মাথার চুল নিয়ে আসবেন, আর তার ব্যবহার্য জিনিস, মানে ধরুন যে পরিধেয় কাপড় বা শাড়ির টুকরা, তারপর না হয় তাবিজ পাবেন। আর ওই তাবিজের হাদিয়া 1000 টাকা মাত্র। তাহলে এটা কিসের তাবিজ দিলেন? এত কথা বলিস কেন? তোকে আমি কি বলেছিলাম? না মানে জানতে চাইছিলাম যে এই তাবিজটা। মনের সংসারটা ঝেড়ে ফেলুন তো। মনে করেন এটা সেমিফাইনাল তাবিজ। ফাইনাল তাবিজ আরো 1 মাস পর তৈরি করা হবে। 30 দিন পর এই তাবিজ আপনি ফেলে দেবেন তখন। না মানে দেখুন। চুপ, চল টাকা দে। হা করে কি দেখছিস? আমাকে আগে দেখিস নাই? টাকা দে। তোকে এখানে আনাটাই ভুল হয়েছে। তুই যে তাবিজ কবজ বিশ্বাস করিস না, এটা আমার আগে বোঝা উচিত ছিল। দেখ তুই এভাবে বলছিস কেন? লোকটা যে ভণ্ড তা তো বোঝাই যাচ্ছে। আমাকে চুপ করিয়ে দিলি। আমি আমার মৃত স্ত্রীর মাথার চুল কোথায় পাবো বলতো? চুল না পাস, শাড়ি কাপড় ওসব তো আছে নাকি? তা এই তাবিজটা দিয়ে কি কাজ করবে জানতে চাবো না? এটা সঙ্গে থাকলে কোনো অশরীরী আত্মা তোর কোনো ক্ষতি করতে পারবে না। আর ফাইনাল তাবিজটা? ভাই মাপ চাই, তোর বউয়ের ভূতরে নিয়ে তুই সংসার কর ভাই, আমি এর মধ্যে নাই। এর মধ্যে নাই মানে? 500 টাকার তাবিজ যদি কাজ না করে? এই নে 500 না 1000 টাকা নে। তোর সেমিফাইনাল ফাইনাল কোনো তাবিজই কাজ করবে না, কারণ তাবিজে তোর বিন্দুমাত্র বিশ্বাসই নেই। বিশ্বাস না থাকলে এসব লাইনে কোনো ফল পাওয়া যায় না। আরে রাখ টাকা, তুই এত রাগ করছিস কেন? এত এত ডিজিটাল তান্ত্রিক আমি আসলে আশাই করিনি, বুঝলি? কি আশা করেছিলি? গোহা মানব? শালা তুই ভূতের সঙ্গে থাক। অদ্ভুতভাবে ওই তান্ত্রিকের তাবিজটা ঘরে আনার পর হুট করে ড্রেসিং টেবিলের পেছনে মিরাজের পারফিউমের ঢাকনাটা গড়িয়ে চলে গেল। ওটা তুলতে গিয়ে আবিষ্কার করলো নবনীতার একটা চিরুনি পড়ে আছে এবং তাতে চুলও রয়েছে। আশ্চর্য, এটা কি কাকতালীয় নাকি ওই তান্ত্রিক সত্যি সত্যি জানত? বিদ্যুৎ তো বারবার বলেছে উনি অনেক ক্ষমতা রাখেন, কিন্তু সেটা বোঝা যায় না। এদিকে তাবিজটা ঘরে আনার পর সত্যি সত্যি নবনীতার আত্মাকে আর দেখা যাচ্ছে না। এটাও তো সত্যি, ওই আধুনিক তান্ত্রিক কিন্তু তাবিজটা গলায় বা হাতে পড়তে বলেনি, ঘরে রাখলেই কাজ হবে বলেছিলেন, এবং কাজ হচ্ছে। এবার বাকি সব জিনিসপত্র নিয়ে ফাইনাল তাবিজ আনতে যাওয়ার পালা। ততদিনে মিরাজের অবিশ্বাসী মনে তাবিজ কবজ সম্পর্কিত ধারণাটা বেশ পাল্টেছে। 30 দিন পর প্রথম তাবিজটা ফেলে দিয়ে তান্ত্রিকের আস্তানে গিয়ে দেখে উনি উধাও, কোথায় গেছেন কেউ জানে না। এটাও নাকি তার সাধনার ফল। তবে ফোনটা বাজছে, যে ধরছে সে অপরিচিত। ব্যাস আর কি, বাড়ি ফিরে আবার সেই ভয়ঙ্কর চরকার ঘূর্ণিতে বন্দী হলো মিরাজ।
আমাকে সরানোর এত চেষ্টা, এত তুই করবো না, তুই পারলি না। ছাড়ো দমনি, আমি 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 মরে যাব তো। বিশ্বাস করো, ওটা ওটা বিদ্যুতের বুদ্ধি, আমার না। বিশ্বাস? তোকে আমি বিশ্বাস করি না। আমাকে তুই অবিশ্বাস করেছিস, তোর জন্য আমাকে মরতে হয়েছে। মেরে ফেলো আমাকে, মেরে ফেলো। তুই তো খুব সোজা, মরে যা, তুই নিজেই মরে যা। আগে তো শুধু নবনীতার আত্মা আসতো, এখন ওই অপরিচিত লোকের আত্মাটাকেও মিরাজ দেখতে পায়। তান্ত্রিকের কাছ থেকে তাবিজটা এনে সেটা ফেলার ফল। লাভের মধ্যে লাভ, বাড়িময় অপমৃত্যুর দুইটা আত্মা বাস করছে। আগে শুধু ভয় পেত মিরাজ, আর এখন অশরীরে আত্মা ওকে মারতে আসে, গলা চেপে ধরে, আবার আত্মহত্যার জন্য শাসিয়ে যায়। অশরীরে ছায়ারা কি কোনোভাবেই ওর পিছু ছাড়বে না? প্রতি রাতে মিরাজ অপেক্ষায় থাকে, আজ রাতটা বাঁচবে তো। মানুষে আর ভূতে কতদিন যুদ্ধ চলে? কি চাও তুমি, কি চাও নবনীতা? আমার চুলগুলো দিয়ে। কিসের চুল? ও, আমি তো ওইসব তান্ত্রিকের আস্তানায় ফেলে এসেছি। কেন কেন ফেলে এসেছিস? আমি এই বাড়িতেই থাকবো, এখানে থাকবে আমার সব কিছু। ওই তান্ত্রিকের আস্তানায় আমার চুল পড়ে আছে, আমার আত্মাটার কষ্ট হচ্ছে। আমি কালই নিয়ে আসবো, কালই নিয়ে আসবো। এক্ষুনি যা, আমার জিনিস ওই বাড়িতে নিয়ে আয়, আমার জিনিস এই বাড়িতে নিয়ে আয়। আমার কোনো জিনিসে তুই হাত দিবি না, হাত দিবি না, শেষ করে দেব তোকে, শেষ করে দেব। এই আপনার গল্প? জি, আমি চাই আমার এই গল্পটা নিয়ে কোনো একটা ভূতের সিনেমা তৈরি হোক, প্লিজ। দেখুন, আমাদের দেশে ভূতের সিনেমার কালচারটা এখনো তৈরি হয়নি। আমি শখের বশে 2-3টা তৈরি করেছি আর কি। তাছাড়া আপনার গল্পে অনেক উদ্ভট বিষয় আছে, সেসব নিয়ে লিখতে গেলে চিত্রনাট্য দুর্বল হয়ে যায়। আমি তো যে কোনো সময় ভূতের হাতে মারা পড়বো। প্লিজ, আপনি আমার এই গল্পটা থেকে কিছু একটা তৈরি করুন। জগতে যে আমাদের সঙ্গে ছায়ার মতো অশরীরী আত্মাও বাস করে, এটা লোকে জানুক। দেখুন, ভূতের ভয় হোক আর স্বাভাবিকভাবেই হোক, আমরা সবাই আসলে মারা যাচ্ছি, কেউ পৃথিবীতে থাকতে আসেনি। বারবার আপনি আপনার মৃত্যুর কথা বলে আমাকে বিচলিত করবেন না প্লিজ। আমার কথা আপনি বিশ্বাস করেননি না? এক এক মানুষের বিশ্বাসের প্রেক্ষাপট এক এক রকম, তবে আমি ভূত অশরীরী এসব বিশ্বাস করি না, শুধু লিখি। আমার গল্পটা আপনি লিখলেই লোকে বিশ্বাস করবে। কেউ বিশ্বাস করবে না, ভাববে এটা লেখকের কল্পনা। লেখকের কল্পনা কতটা বিশ্বাসযোগ্য সেটা তো ঠিক করে অন্যরা। আপনি ঘটনার মধ্যে আছেন, তাই আপনার কাছে বিষয়টা এত অর্থবহ। সরি, আজ আর সময় দিতে পারছি না, আমার একটা কাজ আছে। ঠিক আছে, আমি আবার আসবো, আপনি একটু ভাবুন, তারপর আমাকে জানান। কার্ডটা রেখে গেলাম, হ্যাঁ, আসি। কোথা থেকে যে এইসব লোকজন ভূত ধরে নিয়ে আসে আমার কাছে কে জানে। হাস্যকর গল্প। মধ্যরাতে অপরিচিত এক লোক অন্যের বাড়ির ওয়াশরুমে আত্মহত্যা করেছে, আর ভূত ওই ভদ্রলোকের ওয়াইফকেও ওয়াশরুমে মেরেছে। এখন তিনি পরিচিত অপরিচিত দুটি ভূত নিয়ে বাস করছেন। গাঁজাখুরি গল্পের একটা লিমিট থাকে। আরে আমি ভূতের গল্প লিখি বলে কি অন্যায় করে ফেলেছি নাকি? যে যার মতো ভূত ধরে আমার কাছে চলে আসবে, গল্পটা নিয়ে ভূতের সিনেমা বানান। মা আমার বাড়ির আবদার। আশ্চর্য, যত নষ্টের গোড়া ওই টিপু। কতবার বলেছি যাকে তাকে আমার ঘরে ঢুকতে দিবি না। যেই বলল লেখকের কাছে গল্প বলবো, অমনি সে তাকে উড়িয়ে নিয়ে আসবে। টিপু, টিপু, আমাকে জিজ্ঞেস না করে, অনুমতি না নিয়ে কাউকে আমার সঙ্গে দেখা করতে দিবা না। মাথা চুলকাচ্ছ কেন? কথা কানে গেছে? নবনীতার কোনো জিনিস মিরাজের বাড়ি থেকেও সরায়নি, তবে তাবিজের জন্য দেওয়া চুল আর কাপড় খুঁজে পাওয়া যায়নি। সামান্য কটা চুল আর পুরনো কাপড়ের টুকরোর জন্য নবনীতার আত্মা কেন এত মরিয়া মিরাজ জানে না।
জানতে চায়ও না। মিরাজ জানে জগতে ভূত প্রেত অশরীরীর একটা দখল অবশ্যই আছে। সে দখলের মধ্যে কিভাবে যেন মিরাজ পড়ে গেছে। কেউ কেউ হাসবে, তবে এটাই সত্যি। এখন আত্মাদের সঙ্গে বাস করে ওর অভ্যেস হয়ে গেছে। একসময় খুব প্রশ্ন করত নিজেকে, অপরিচিত লোকটা কেন ওর বাড়ির ওয়াশরুমে মারা গেল, কেন নবনীতার লোকটার একটা রক্তমাখা কাফলিং যত্ন করে লুকিয়ে রেখেছিল। ওই কাফলিং তো মিরাজের নয়, বরং অপরিচিত লোকটার। মিরাজ লাশটার শার্টের বাম হাতায় অন্যটা দেখেছিল। তবে কি লোকটার সঙ্গে নবনীতার আপত্তিকর কিছু ঘটেছিল? সেসব জানার অধিকার নিয়তি মিরাজকে দেয়নি, তাই ও জানতেও পারেনি কাফলিংটা হঠাৎই জহুরার কাছ থেকে সরিয়ে ফেলতেই নবনীতা লুকিয়েছিল। তারপর ভুলে গেছে হয়তো। ওসব এখন বৃথা ভাবনা। বারবার গল্পকারের কাছে যাওয়ার পর অবশেষে তিনি মিরাজের গল্পটা নিয়ে এবং সঙ্গে আরো কিছু জুড়ে একটা চিত্রনাট্য তৈরি করলেন, অশরীরী ছায়া। মিরাজের বাড়িতেই অনেকাংশ শুট করা হলো। যেদিন শুটিং শেষ হলো সেদিন রাতেই মিরাজের রক্তাক্ত লাশ ওর ওয়াশরুমে পাওয়া গেল। গল্পকারের আফসোস হলো ভীষণ। তারপর গল্পকারের গল্প ততদিনে কাঁচি ঘরে ঢুকেছে, অর্থাৎ এডিটিং হচ্ছে অশরীরী ছায়া। পুরো এডিটিং এর পর গল্পকার ছবিটা নিয়ে বসলেন একা। যেহেতু তিনি চিত্রনাট্যকার এবং একাই একসঙ্গে ডিরেক্টরও, সেহেতু নিজের কাজের প্রেশারটা তিনিই বেশি নেন। পর্দায় ছবিটা দেখতে দেখতে হঠাৎই লক্ষ্য করলেন, আরে এটা কিসের শেড? এ কি কি দেখা যাচ্ছে এইসব আলাদা করে? শুটিং এর সময় তো ক্যামেরা এইসব শেড ছিল না। এ কি শেডের সংখ্যা তো বাড়ছে। 1, 2, 3টা শেড। তার মানে মিরাজ সাহেব যে বলেছিলেন সেটা সত্যি নাকি? আমি তো বিশ্বাস করিনি। উনি তো 2টা আত্মার কথা বলেছিল। তৃতীয় আত্মাটা কার? আমি মারা পড়বো নাকি? ও গড, 3টা সেট কেন? তোমার পেছনে দেখো, আমরা 3 জনই আছি। এরা কারা? ভূত, মানে মৃত মানুষের আত্মা। অশরীরী ছায়া সিনেমার শুরুর আগে পর্দায় লিখে দেয়া হলো, এই গল্পের প্রতিটি চরিত্র কাল্পনিক। যদি মৃত অথবা জীবিত কারোর সঙ্গে এই গল্পের বা কোনো চরিত্রের কোনো সাদৃশ্য পাওয়া যায় তবে সেটা সম্পূর্ণ কাকতালীয় এবং অনিচ্ছাকৃত। আর তারপর গল্পকার নিজে লিখলেন, তবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি জগতে ভূত প্রেত অশরীরী অতৃপ্ত ছায়ারা মানুষের সঙ্গে প্রতিনিয়ত বাস করছে। ওদের এই কুয়াশাচ্ছন্ন বসবাস ততদিন পৃথিবীতে থাকবে যতদিন মানুষ থাকবে। এটা আমার ব্যক্তিগত অভিমত। এরপর ওই গল্পকার আর কোনো ভূতের চিত্রনাট্য লেখেননি, কিন্তু কেন তা জানা যায়নি। কে জানে, হয়তো অশরীরী ছায়ারা গল্পের লেখা থেকে উঠে এসে এখন লেখকের সঙ্গে বাস করছে। যে ছায়ারা আসলে আত্মা, শরীরবিহীন এরা কুয়াশায় মিলেমিশে আরো ধোঁয়াটে চলাফেরাতে স্বস্তি বোধ করে। সেই সঙ্গে কখনো কখনো শরীরী মানুষও এদের সঙ্গে থাকে, যেমন আছেন এই গল্পকার। যদি একটা হেঁটে যাও নির্জন পথে, পেছনে তাকিয়ে অদৃশ্যকে বেদান্ত অসুরেরই মৃত্যুর ঢেউ। হয় না চমচম কেঁপে ওঠে অন্তর, গোপনীয় অপরাধ কালো জাদু মন্তর। ভালোর মুখোশে খুনে করছে কি পাশে, ঘৃণায় করেছে খুন নাকি ভালোবেসে। সত্যি মিথ্যা যেন লাগে ধোঁয়াশা, আচ্ছা রহস্যে খেলে Kuasha, brought to you by Igloo Ice Cream.